আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শুরুতেই শিরোনাম জানাবো। সৌদি গিয়ে প্রতারিত হয়ে বহু প্রবাসীর কষ্টের জীবন। আকামা না থাকা কেউ কেউ থাকেন মসজিদে, মার্কেটে। অবৈধ পথে যাওয়ার পরামর্শ মন্ত্রণালয়ের। কর্মসংস্থানগুলা যে পরিমাণ, ওই পরিমাণের চেয়ে তার চেয়ে বেশি আমরা চলে আসতেছি দেশ থেকে না বুঝি। ঘুষ দিয়ে টাকা দিয়ে আর কাজ ঢুকতে হয়, তারপরও কাজ দেয় না, টাকা নিয়ে খায় ফেলা। আমরা দেখছি দিন দিন ওদের উপরে বিভিন্ন রকমের হয়রানির মাত্রা বাড়ছে। ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি মন্তব্য বিএনপি নেতা নজরুল ইসলামের। আশা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই পুনঃপ্রতিষ্ঠা হবে গণতন্ত্র। চিন্ময় দাসের জামিন শুনানি এগিয়ে আনতে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া আইনজীবী দলের আবেদন, আজই হতে পারে শুনানি। সাবেক এমপি কামালের দাপটে কক্সবাজারে ইউপি চেয়ারম্যান শাহ আলমের দখলবাজির সাম্রাজ্য। 5 আগস্টের পর আত্মগোপনে গেলেও এখনো সক্রিয় তার বাহিনী। আলু বীজের চড়া দামে বিপাকে চাষিরা, বাড়ছে উৎপাদন খরচ। লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে কৃষকদের সংশয়। শিরোনামগুলো দেখছিলেন দর্শক। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। ভালো কাজের আশায় প্রবাসী পাড়ি জমালেও দুঃখে কষ্টে দিন কাটছে সৌদি আরব প্রবাসী অনেকের। হিমশিম অবস্থা, থাকা খাওয়া নিশ্চয়তা মেটাতেই পুনর্নবায়ন করতে পারছেন না আকামা। ফলে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা। সৌদি আরব থেকে ফিরে এসে শাহিন আলমের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাসেল আহমেদ। সোনালী স্বপ্নে বিভোর হয়ে বাংলাদেশ থেকে অনেকেই পাড়ি দেন মরুর দেশ সৌদি আরবে। জীবনের কঠিন পথ পাড়ি দিতে দূর থেকে উটকেই স্বপ্ন সারথি বানান অনেকেই। রিয়াদ শহরে প্রায় 15 লাখ বাংলাদেশির বসবাস। হারা নামক এলাকাটি তাদের সবার কাছে পরিচিত। এখানেই ছোট বড় ফ্ল্যাটে মেস করে থাকেন সবাই। হারার ডিমান্ডগুলি বাংলাদেশিদের কাছে আরও পরিচিত নাম। প্রতিদিন অন্তত একবার ডিমান্ডগুলিতে উকি দেন প্রবাসীরা, কারণ এখানেই কাজের নোটিশ দেন ঠিকাদার। মাঝে মাঝে টহল পুলিশের সাইরেন শুনলেই সটকে পড়েন সবাই। রিক্স আছে, কাজের অবস্থা দলতে রিক্স আছে, এটা তো নিষেধ। রিভিশে আসে, কাজ কামে অসুবিধা হইতেছে এখানে। কর্মসংস্থানগুলা যে পরিমাণ, ওই পরিমাণের চেয়ে তার চেয়ে বেশি আমরা চলে আসতেছি দেশ থেকে না বুঝি। রিয়াদ শহরের বাথা বাঙালিদের বাণিজ্যিক শহর। মার্কেটের প্রায় প্রতি দোকানই চালান প্রবাসীরা। তবে পুলিশের ভয়ে তটস্থ সারাক্ষণ, কারণ প্রবাসে থাকাদের বেশিরভাগেরই নেই আকামা অর্থাৎ কাজের অনুমতি। আমাদের এই আকামা শেষ, রিটার্ন আমরা আকামা বানাতে পারি না, দেশের দিকেও যাইতে পারি না। এই যে সবাই এই জন্য অবৈধ হিসেবে থাকতে চায়। মাঝে মাঝে অনেক কফিল আছে যে আকামা টাকা নেয়, আকামা করে না ঠিক মতো। প্রবাসীরা জানালেন, গাল গল্প শুনে জমি বিক্রি করে বিদেশে আসলেও বাস্তবতা ভিন্ন। আকামা রিনিউ করার খরচ মেটাতে না পেরে অবৈধ বনে যান প্রবাসীরা। আকামা খরচ পরে 8,000-9,000 টাকা। তো একজন লোকের বেতন হয় হাইস্ট 2,500। ঘুষ দিয়ে টাকা দিয়ে আর কাজ ঢুকতে হয়, তারপরও কাজ দেয় না, টাকা নিয়ে খায় ফেলা। বিভিন্ন ভোগান্তিতে আছে বিভিন্ন লোকজন, অনেক কষ্টে আছে মানুষ। এটা যদি বাংলাদেশ সরকার একটা পদক্ষেপ নিত, মানুষের অনেক স্বস্তি আসতো। ফ্রি ভিসার নামে দালালরা নিয়ে আসলেও কাজ না দিয়ে পালিয়ে যান। তাদের ঠিকানা মসজিদ নয়তো মার্কেটের বারান্দা। এই শুভঙ্করের ফাঁকিটা আমাদের অভিবাসীদের জানিয়ে দেওয়া দরকার যে তুমি ওখানে যাচ্ছ মানেই তুমি কাজ পাবে না। 1, 2 নাম্বার হচ্ছে যে আমাদের এখান থেকে যে এত বছর ধরে আমরা লোক পাঠাচ্ছি, কিন্তু আমরা মূলত মানে আনস্কিল প্রফেশনে লোক পাঠাতে চাচ্ছি, কারণ আমরা ওখানে একটা নিশ তৈরি করে নিই, ওখানেই পাঠাতে চাচ্ছি। এবং আমরা দেখছি দিন দিন ওদের উপরে বিভিন্ন রকমের হয়রানির মাত্রা বাড়ছে। সৌদি আরবের কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, প্রতারণা ঠেকাতে সরকারি পর্যায়ে কর্মী নেওয়া শুরু করেছে তারা। তাই বৈধ উপায়ে কম খরচে সৌদি যাওয়ার পরামর্শ তাদের। জুলাই থেকে আমরা নতুন নিয়ম চালু করেছি। কর্মীরা তাদের কন্ট্রাক্ট দেখতে পাবে, কি কি করতে হবে তাও জানতে পারবে। এছাড়া নতুন ওয়েজবোর্ড সিস্টেম চালু করেছি, যাতে কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করতে পারি।
এখানে আসলে দেখা যায়, শোনা যায় প্রবাসে থাকা বাঙালিদের নানান দুঃখ কষ্টের কথা। পেছনের এই মসজিদটি সেরকম একটি দুঃখ কষ্টেরই জলজ্যান্ত উদাহরণ। প্রতি রাতে এই মসজিদের বারান্দায় রাত কাটান অনেক অনেক বাঙালি, এবং এভাবেই কাটে দিনের পর দিন, মাসের পর মাস। রাসেল আহমেদ, যমুনা নিউজ, রিয়াদ, সৌদি আরব। ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। বুধবার শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় বাসিন্দাদের কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে শুরু হয় এই অভিযান, যা চলে উত্তমনগর, শাহিনবাগ এবং জামিয়ানগরের কিছু এলাকায়। তবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি আটকের খবর পাওয়া যায়নি। নয়াদিল্লির হুঁশিয়ারি, যাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকবে না তাদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। মঙ্গলবার ভারতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় দিল্লি প্রশাসন। পরদিন থেকেই শুরু হয় অভিযান। বলা হচ্ছে আগামী 2 মাস ধরে চলতে পারে বিশেষ এই অভিযান। ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। আগের মতো বিনা ভোটে, রাত ও ডামি ভোটে নয়, জনগণের ভোটের ব্যবস্থা করে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিবে অন্তর্বর্তী সরকার। যারা সরকারে আছে তারা জোর করে ক্ষমতায় আসেনি, জনগণই তাদের দায়িত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে। আমরা আশা করব যত দ্রুত সম্ভব সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। 11 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলছেন তিনি। সরাসরি আমরা যাচ্ছি সেখানে। এবং এটা উনি কি উদ্দেশ্যে কি বলেছেন আমি জানি না। মাননীয় মহাসচিব, বাংলাদেশ ভারত যে সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে, গতকালকে একটি লং মার্চ করেছে আপনাদের অঙ্গসংগঠনরা, এই সমস্যার সমাধান কিভাবে বাংলাদেশ আলোচনার মধ্যে দিয়ে তো সমাধান হবে, এগুচ্ছে তো। স্যার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন বাংলাদেশের? ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বার্তা এসেছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। উনি কবে নাগাদ দেশে ফিরবেন এটা নিয়ে ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রামের আদালতে আবেদন করা হয়েছে। সকালে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আদালত আবেদন মঞ্জুর করলেও স্থানীয় ওকালতনামা না আনা পর্যন্ত শুনানি হবে না বলে জানিয়েছেন। আর গত 3 ডিসেম্বর একই আদালত তার জামিন শুনানির দিন আগামী 2 জানুয়ারি নির্ধারণ করেছিল। গতকালকে তো শোনার প্রশ্ন আছে, রিজেক্ট করেছিলেন। আজকে বলেছেন উনি শুনবেন। এখানে ওনার লয়ার ছিলেন, তাদেরকেও এই ক্রিমিনাল কেজের আসামি করা হয়েছে। কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না, সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য এখানে এসেছি। আজকে উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তবে ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এবারের একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব। এই বিষয়ে খোঁজখবর রাখতে সকাল থেকেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী শহীদুল সুমন, তার কাছে যাচ্ছি। সুমন, একটু জানাবেন ওকালতনামা পৌঁছানো এবং জামিনের আবেদনের বিষয়ে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে?
কলি আবেদনের পরপরই আসলে যখন আদালত স্থানীয় ওকালতনামা আনতে বলেছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের, তখনই কিন্তু তারা বেরিয়ে সেই ওকালতনামা আনতে গেছেন। আমরা যতটুকু বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর পেয়েছি, সেই ওকালতনামা তারা পেয়েছেন এবং 2 থেকে 3টার মধ্যে এই শুনানিটা হওয়ার গুঞ্জন আমরা শুনছি। আসলে যদিও বা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আসলে এখানে এসেছেন রবীন্দ্র ঘোষ, তাকে আমরা আদালত প্রাঙ্গণে আসতে দেখিনি দ্বিতীয়বারের মতো। তিনি আসলে হয়তো যে কোনো সময় তিনি শুনানির জন্য যাবেন এবং সকালেই তিনি মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে তিনি কিন্তু আবেদন করেছিলেন। গতকালও তিনি আবেদন করেছিলেন, যদিও বা গতকালকে তার 2টি আবেদন নাকচ করেছিল আদালত। আজকে তার আবেদনটি আসলে আমলে নিল। তিনি আসলে যেহেতু সুপ্রিম কোর্টের আইনজীবী, তার ওকালতনামা সুপ্রিম কোর্টে ছিলেন, সেক্ষেত্রে স্থানীয় একটি ওকালতনামা এনে আজকে শুনানির জন্য আসলে আদালত বলেছেন। সেক্ষেত্রে আইনজীবীরা গিয়েছেন এবং চট্টগ্রাম আদালতের যারা আইনজীবী রয়েছেন তারাও আসলে রবীন্দ্র ঘোষকে যথেষ্ট পরিমাণ সহায়তা করছেন বলে আসলে রবীন্দ্র ঘোষ আমাদেরকে জানিয়েছেন এবং তিনি সর্বোচ্চ ন্যায় বিচার পাওয়ার কথা বলছেন। তিনি বলছেন যে ঢাকা থেকে তিনি এসেছেন কেবলমাত্র তার যারা আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের, তারা যেহেতু হত্যা মামলার আসামি, সেক্ষেত্রে তারা এখানে তার যে জামিন শুনানি কিংবা তার যে আইনগত প্রক্রিয়া সেটিতে অংশগ্রহণ করতে পারছে না, ফলে তাকে ঢাকা থেকে এসে পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটি চিন্ময় দাসের পক্ষে নেওয়ার জন্য তিনি এসেছেন। আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছেন, সেই মামলায় তিনি নভেম্বরে গ্রেপ্তার হয়েছেন। পরবর্তীতে তাকে যে আদালতে আনা হয়েছিল সেখানে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছিল এবং সেই থেকেই তিনি কিন্তু কারাগারে রয়েছেন। ধন্যবাদ আপনাকে সুমন। সারা দেশে আগামী 24 ঘন্টায় রাত আর দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গা আর গোপালগঞ্জে সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে তেঁতুলিয়া, পঞ্চগড়, কুড়িগ্রাম সহ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়বে শীতের প্রকোপ। আর আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়েছে এইসব তথ্য। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করেছেন ওই বার্তায়। জানানো হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায়। এদিকে ঘন কুয়াশার কারণে বুধবার রাত থেকে পাটুরিয়া দৌলতিয়ায় 7 ঘন্টা এবং আরিচা কাজিরহাট রুটে 10 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তীব্র শীত আর ঘন কুয়াশার কবলে সারা দেশ। উত্তরাঞ্চলের কয়েক জেলায় 2 দিন ধরে নেই সূর্যের দেখা, তার উপর কমেছে সূর্যের প্রখরতাও। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা আর গোপালগঞ্জে। ঘড়ির কাঁটায় আধা বেলা পেরিয়েছে, তবু কুয়াশার গাঢ় চাদর ভেদ করে উঁকি দিতে পারেনি সূর্য। মেঘাচ্ছন্ন ঘোলাটে চারপাশ, সাথে হিমেল হাওয়া। গত কয়েকদিন ধরে সারা দেশে জেঁকে বসেছে শীত, কমেছে দিন ও রাতের তাপমাত্রা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেলা গড়ালেও কমছে না শীতের দাপট। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। শীত বস্ত্রের অভাব, তাই খড়কুটো জ্বালিয়ে চলছে ঠান্ডা নিবারণের চেষ্টা। শীতে হাত পা গুটেছে, তারপরে আমরা কাজে যাচ্ছি পেটের অভাবে। কি করব, আমাদের তো সংসার আছে। সকালে ধরেন এই ঠান্ডার মধ্যে কাজে আসি, কাজ করে আবার বিকালেও ফির ঠান্ডা লাগে, যাই বাড়িতে যাই। আইসি তো উল্লো গায়ে ভাবছি যে একটু ঠান্ডা হবে না, যেমন তো ঠান্ডা হয়ে পড়ছে। কুয়াশার কারণে সড়কে যান চলাচল কম। দৃষ্টিসীমা কমে যাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া রুটে 7 ঘন্টা এবং আরিচা কাজিরহাট রুটে 10 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার জন্য ধরেন কিছু দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে গাড়ি চালানো খুবই অসুবিধা। অপরিমাণ শীতে গাড়ি বন্ধুদের বাসাতে ঘুমাইতে প্রচন্ড ঠান্ডা পড়ছে। এই ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে, ভাড়া ভুতু লোকজনও কম বেড়াচ্ছে। বাজারে কোনো লোকজন নেই, দোকান খুলেছি, খুলে সে মাছি মারা মতন বসে আছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চলে গেলেন 21শে পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে ঢাকার ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাপিয়া সারোয়ারের জানাজা কোথায় হবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, তবে ধানমন্ডির ঈদগাহ মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। 71 বছর বয়সী পাপিয়া সারোয়ার ক্যান্সারে আক্রান্ত হয়ে
3 বছর ধরে ভুগছিলেন। 2021 সালে 21শে পদকপ্রাপ্ত এই শিল্পী দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। র্যাব বিলুপ্ত করা হলে সিদ্ধান্ত মেনে নেওয়া হবে জানিয়েছে সংস্থার মহাপরিচালক AKM শহীদুর রহমান। কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এই সময় র্যাবের অধীনে আয়নাঘর প্রসঙ্গে বলেন, গুম খুন কমিশন যেহেতু এটা নিয়ে কাজ করছে সেজন্য এসব আয়নাঘর অক্ষত রাখা হয়েছে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। এবার র্যাবের কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। র্যাবের ডিজি বলেন, র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ আছে, তবে সামনে এমন ঘটনা আর হবে না বলে নিশ্চয়তা দেন তিনি। র্যাব কর্তৃক যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে সেসব পরিবারের কাছে ক্ষমা চান র্যাবের ডিজি। এছাড়া নেতিবাচক কাজের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। এ সময় গত 4 মাসে ডাকাতি, ছিনতাই আর চাঁদাবাজির অভিযোগে 16 র্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাবের ডিজি। একই সাথে জুলাই আগস্টের মামলায় র্যাবের 353 জনকে গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ আজই রায় দেন। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ফিদাইম কামাল আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের 8 মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি করেন। মামুনের বিরুদ্ধে 101 কোটি 73 লাখের বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। আর এই মামলায় 2008 সালে মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকাও না দেয়। আরও 1 বছরের দণ্ড দেন বিচারিক আদালত। আর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে 2012 সালের 30 জুলাই খালাস পান মামুন। পরে এই মামলায় আপিল বিভাগে যায় দুদক। কক্সবাজারের সাবেক এমপি সাইমুম সরোয়ার কমলের দাপটে বেপরোয়া ছিলেন এক ইউপি চেয়ারম্যান। দখলবাজি তার নেশা ছিল বলে দাবি ভুক্তভোগীদের, এমনকি নিজের ভাইকেও ছাড়েননি তিনি। 5 আগস্টের পর ওই চেয়ারম্যান আত্মগোপনে গেলেও তার বাহিনী এখনো সক্রিয় বলে অভিযোগ স্থানীয়দের। আওয়ামী লীগ সরকারের সময় 2 বার রামু রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান হন শাহ আলম। দাপট দেখাতেন কক্সবাজার 3 আসনের তৎকালীন সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমলের। চেয়ারম্যান হয়েই একের পর এক জমি, খামার, মার্কেট, ঘরবাড়ি দখলের অভিযোগ উঠে শাহ আলমের বিরুদ্ধে। 5 আগস্টের পর তিনি আত্মগোপন করলেও তার বাহিনী এখনো সক্রিয় বলছেন স্থানীয়রা। শাহ আলমের দখলবাজি থেকে রেহাই পাননি তার নিজের বড় ভাইও। আরে অতিরিক্তভাবে মারধর করি, ইয়ার পরে আর বাড়ির যাই আর গরু নলগিয়ে আই 1 মাস 7 দিন পরে শহরিয়া যাই গরু আই উদ্ধার করছি। 70 বছরের বৃদ্ধ কিংবা প্রবাসী কারো জমি ছাড়েননি। দখল কাজে পরিষদের চৌকিদারদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। অবৈধ বালি উত্তোলন, রোহিঙ্গাদের অবৈধ ভোটার বানানো, সরকারি খাস জমি ও বন দখল সহ হ্যান কোনো অপকর্ম নেই করেননি। আছে হত্যা চেষ্টা সহ 3 মামলা। তার কাছে বিভিন্ন সময়ে লাঞ্ছিত হয়েছেন সেবা প্রার্থী, এমনকি ইউপি সদস্যরাও। এই 3 বছর ধরে ইউনিয়ন পরিষদের কোনো খাস কাম, কোনো লিলি বরাজ্য আই ন পাই। চেয়ারম্যানের দি দস্তক দিবলা মানি ন দে মা তো 32,000 টাকা আছে মামলা করি রে আজ বহুত যাতন করছে চেয়ারম্যান না। চৌকিদার এবং দফাদার বিভিন্ন মানুষ দিয়ে আমাদের জায়গা দখল করেছিল। একের পর এক মামলা দেয়ায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া বৈষম্য বিরোধী ছাত্ররাও সাবেক চেয়ারম্যানের বিচার দাবিতে সোচ্চার। আমি 6 নম্বর আসামি, সাউদ আবিদ আমি 9 নম্বর আসামি এবং তাম্বিকা দেশেফা 12 নম্বর আসামি। তার লেলিয়ে দেওয়া বাহিনীর দ্বারা আমাদেরকে বিভিন্নভাবে প্রতিহিত করে এবং আমাদের ছাত্রদেরকে বিভিন্ন মামলায় জড়াই দেয়। ওনাকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক, এটাই আমাদের চাওয়া।
আত্মগোপনে থাকা শাহ আলমের ফোন বন্ধ থাকায় জানা যায়নি তার বক্তব্য। শহীদুল সুমন, যমুনা নিউজ। গাজীপুরে চান্দনা চৌরাস্তা বুধবার রাতে একটি অটোরিকশাকে ট্রাক এবং কাভার্ড ভ্যান চাপা দেওয়ার ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। আর এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 জনে। পুলিশ জানিয়েছে, চান্দনা চৌরাস্তায় রাত 10টা নাগাদ একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাক এবং কাভার্ড ভ্যান। ঘটনাস্থলেই মারা যান দুলাল মিয়া নামের অটোরিকশা চালক এক যাত্রী। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাকি যাত্রী ইমরান হোসেন, সালেহা আক্তার এবং মামুন। পুলিশ জানিয়েছে, ট্রাক এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে, তবে পলাতক দুটি বাহনের চালক আর সহকারীরা। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওডিআই সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট কিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। উইন্ডিজের বিপক্ষে টানা 11 ম্যাচে অপরাজিত থেকে ওয়ানডে সিরিজ শুরু করে টাইগাররা। আর দ্বিতীয় ম্যাচে সমতায় ফেরার সুযোগ থাকলেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সিরিজে সমতা আনার মিশনে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয় টাইগাররা। সম্প্রতি লাল সবুজের সামনে মূল চিন্তা টপ অর্ডারের ব্যর্থতা, আর তাই জরুরি হয়ে দাঁড়িয়েছে সৌম্য, তামিম, লিটনদের রান পাওয়া। তবে লোয়ার মিডল অর্ডারের টেন্ডুলার থেকে আরও বেশি রান আশা করেছে টিম ম্যানেজমেন্ট। টি-20 ক্রিকেটে ব্যক্তিগত 50তম 50 করলেন তামিম ইকবাল। চলমান এনসিএল টি-20 সিলেটের বিপক্ষে 33 বলে 65 রানের ঝড়ো ইনিংস খেলেছেন তামিম। 7 মাস পর ক্রিকেটে ফিরে এনসিএল এ নিজের খেলায় দ্বিতীয় ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন চট্টগ্রামের এই তারকা। নাটোরে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। সকালে কাদিরাবাদ সেনানিবাসে অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে ইঞ্জিনিয়ার কোরের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশ ও বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সহ দেশ সেবায় এই কোরের অবদানের কথা তুলে ধরেন সেনাপ্রধান। সেই সাথে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সম্মেলনে সেনাবাহিনী এবং কোর অব ইঞ্জিনিয়ার্সের শ্রেষ্ঠ কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন। আলু বীজের দাম নিয়ে বিপাকে মুন্সিগঞ্জের চাষিরা। তাদের অভিযোগ, গত বছরের চেয়ে এবার দাম বেশি হল্যান্ড থেকে আসা বীজের। আর এতে করে বাড়ছে উৎপাদন খরচ। সিন্ডিকেটকে দুষছেন তারা এই কারণে। আর ব্যবসায়ীরা দাবি করছেন, সরবরাহ ঠিক মতো না হওয়ায় তৈরি হয়েছে এই সংকট। তদারকির আশ্বাস কৃষি বিভাগের। মুন্সিগঞ্জের মাঠে মাঠে এখন এমন চিত্র, আলু আবাদে চাষিদের ব্যস্ততা, তবে দুশ্চিন্তা বীজ নিয়ে। জেলায় আলু বীজের প্রধান বাজার টঙ্গিবাড়ি। সেখানে প্রতিদিন থাকছে এমন ভিড়। কৃষকদের অভিযোগ, ন্যায্য দামে তা মিলছে না। গত বছরের চেয়ে বেশি দাম হল্যান্ড থেকে আমদানিকৃত বীজের। এজন্য সিন্ডিকেটকে দুষছেন তারা। আমরা যে সঙ্গে ব্যস্ত যাই ভাই, ওর সঙ্গে আলুর দাম থাকে না। মানে আমরা যে সঙ্গে মনে করেন গৃহস্থ করি, ওই সময় সারের দাম বাড়ে, সব কিছুর দাম বাড়ে। ব্র্যাকের আলুটা ওই বাক্সের ভিতরে ঢুকে সাইরা দিতে আছে মার্কেটের মধ্যে। এক বাক্স আলু 30,000 টাকা করে বিক্রি করতে আছে। গত বছর থেকে এই বছর 10 গুণ দাম বেশি। পাবলিকে খুব হিমশিম খাইতেছে, আলু লাগাইতে পারে না, এত দাম। সিন্ডিকেট বিভিন্ন জায়গায় আলু লুকায় রাখে। ম্যাজিস্ট্রেট গেলে কম দাম বেচায়, আর হ্যাঁ ম্যাজিস্ট্রেট গেলে ভটকে দাম বাড়াই দেয়। মানে কি কিছু করা আছে। জিজ্ঞেস করলাম সবাইটা কত, 31,000, আর সাদাটা কিরকম 30,000 টাকা। তাদের দোকানে গেলে মাল পাইবেন না, মাল সব আত্মীয়-স্বজন বাসা ব্যস্ত আছে, আবার 30,000 দেন দিব মাল। তবে ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত বীজ আমদানি না হওয়ায় তৈরি হয়েছে সংকট, নেই কোনো সিন্ডিকেট। আমাদের দেশের মানুষ দেশি আলুটা নিতে চাচ্ছে কম, ওনারা সবসময় বিদেশিটা নিতে চাচ্ছে। আর ওই আলুটা একেবারেই কম আসছে, অন্যান্য ভ্যারাইটি নিতে চাচ্ছেন। আমাদের দেখেন অনেক কার্টন আছে, ওনারা নিতে চাচ্ছেন, আমরা কম দামে দিতে চাচ্ছি, নিতে চাচ্ছেন না। বক্সের যে কাঠটা আছে ওটা ইউক্রেন থেকে আসতো, এখন এই কাঠটা আছে, এই কাঠটা রাশিয়া থেকে আনতো, এই জন্য একটু কস্টিং বেশি পড়ছে। সিন্ডিকেট বলতে কিছু না, সিন্ডিকেট না, মাল অর্থাৎ বীজ ক্রাইসিস, বীজ কম, যার জন্য এই মালের দামটা একটু বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন সংকট, অথচ বিপণন প্রতিষ্ঠানগুলোতে এভাবেই সাজানো বিপুল পরিমাণ বীজ আলু। সংকটের অজুহাতে প্রতিনিয়ত বাড়ছে আলুর দাম, অথচ দেখার কেউই নেই। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, এ বিষয়ে কৃষকদের অভিযোগ তারা পেয়েছেন। তদারকির আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা তাদেরকে বিভিন্ন সময় বলেছি যে আপনারা যে বীজ আলু নিচ্ছেন, আপনাদের কাছে দাম বেশি নিচ্ছে, আপনারা ক্রয় রসিদ তো আনতে পারতেছেন না। ক্রয় রসিদে কিন্তু তারা ঠিকই 14,500 15,000 লিখে নেয়,
কিন্তু টাকা দেওয়ার সময় তারা আবার 29,000 30,000 টাকা নেয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 6 উপজেলায় এবছর 34,655 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য প্রয়োজন 70,000 টন আলু বীজ। এরই মধ্যে 20,000 হেক্টর জমিতে চাষাবাদ শেষ হয়েছে। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। আলুর দাম নিয়ে দেশ জুড়ে অস্বস্তি। এরই মধ্যে বীজ সংকট দেখা দিয়েছে। সারের কারসাজি, কীটনাশকের দাম বৃদ্ধিতে বাড়ছে উৎপাদন খরচ। মানসম্মত বীজের অভাবে আশাহত হয়ে অনেকেই আলু চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতে করে লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিস্তারিত লালমনিরহাটের প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্টে। উত্তরের জেলা লালমনিরহাটে চলতি বছর 6,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে 2,200 হেক্টর জমিতে চাষ হয়েছে। বীজ, সার, কীটনাশকের উচ্চ মূল্যের কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। আলুর বীজের দামটা এবার অন্যান্য এবার তুলনামূলক অনেক ব্যয়। যে সারের দাম আসলো মনে করেন যে 1200 টাকা, তাকে নিচ্ছে 1500 টাকা। সব দিক দিয়ে কীটনাশক ইত্যাদি সব জিনিসেরই দাম বাড়া। এই বীজ আনিয়ে গাড়িয়ে তো মালিকের ঘর করতে পারবে না, লাভবান হতে পারবে না। আবহাওয়া অনুকূলে থাকায় স্বল্পমেয়াদী আগাম আমন ধান ঘরে তুলে সেই জমিতে আলু চাষের জন্য হাল চাষ, সার প্রয়োগ, বীজ সংগ্রহ ও বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষক। 1200 টাকা, 1100 টাকা সার বেচপান আছে, 1800, 2200। আমরা তো সার পাই না, আবাদ করব কিভাবে? 3,000 টাকা বস্তা স্কোয়ারি বীজ, আবার সেই বীজ কিনতে হচ্ছে 6,000 থেকে 7,000। ভালো মানের বীজ 120 টাকা, 110 টাকা কেজি। সরকারি বীজ পাওয়াই যাচ্ছে না, ডিলারদের কাছে গেলে বলতেছে বীজ নাই। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবার জেলায় আলু উৎপাদনের লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। কৃষি অফিস বলছে বীজের বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। বাজার নিয়মিত মনিটরিং করতেছি যাতে সার এবং বীজ অন্যান্য যেসব উপকরণ আছে সেগুলোর দাম যাতে কোনোভাবেই বৃদ্ধি করে সিন্ডিকেট যাতে কোনোভাবেই লাভবান হওয়ার যে চিন্তা ভাবনা তারা করতেছে সেটা যাতে করতে না পারে, সেজন্য আমরা নিয়মিত মনিটরিং আমাদের অব্যাহত আছে। লালমনিরহাটে বীজের চাহিদা 12,844 টন। সরকার প্রতি কেজি বীজ 68 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা দরে। জারিন অর্নি, যমুনা নিউজ। সিরিয়ার বিদ্রোহীদের ড্রোন সরবরাহ করেছে ইউক্রেন। কেবল সামরিক সহায়তায় নয়, আসাদ সরকারকে উৎখাতে HTS সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করেছে কিয়েভ। বিস্ফোরক এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এক প্রতিবেদনে জানিয়েছে ড্রোন পরিচালনায় সিরিয়ায় অন্তত 20 জন অপারেটরও পাঠিয়েছে জেলেনস্কি প্রশাসন। বিদ্রোহীদের অবিশ্বাস্য অভিযানে সিরিয়ায় গেল রোববার পতন হয় বাশার আল আসাদের 2 যুগের সাম্রাজ্যের। HTS নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর হামলার সামনে দাঁড়াতেই পারেনি আসাদ বাহিনী। বিদ্রোহীদের নজিরবিহীন উত্থান নিয়ে যখন চলছে চুলচেরা বিশ্লেষণ, তখন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। রিপোর্টে বলা হয় রাশিয়ার ঘনিষ্ঠ প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতে বিদ্রোহী গোষ্ঠী HTSকে 150 অত্যাধুনিক FPV ড্রোন দিয়েছে ইউক্রেন। মনুষ্যবিহীন এসব আকাশযান পরিচালনায় 20 জন টেকনিশিয়ানও পাঠিয়েছে কিয়েভের গোয়েন্দা সংস্থা। বিশ্বস্ত সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। 4 থেকে 5 সপ্তাহ আগে বিদ্রোহীদের উত্থানের ঠিক পূর্ব মুহূর্তে সামরিক এসব সহায়তা পৌঁছায় HTS-এর ইদলিব হেডকোয়ার্টারে। এছাড়াও বিদ্রোহীদের তৎপরতায় সহায়তা করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বিশেষ দল খিমিক। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে মস্কোর গোপন স্বার্থে আঘাত হানতে এমন পদক্ষেপ নিয়েছে কিয়েভ। মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তার জন্য পশ্চিমাদের কাছে সারা বছরই ধর্ণা দিতে দেখা গেছে জেলেনস্কিকে। এবার নিজ ভান্ডার থেকে সিরীয় বিদ্রোহীদের ড্রোন দেওয়ার খবর জন্ম দিয়েছে বিস্ময়। বিশ্লেষকরা বলছেন নিজ মাটিতে রাশিয়াকে রুখতে ব্যর্থ ইউক্রেন পুতিনকে মোকাবিলার চেষ্টা করেছে ভিন্ন ফ্রন্টে। কিছুদিন আগেই ইউক্রেনের বিরুদ্ধে HTSকে সহায়তা করার অভিযোগ তুলেছিল রাশিয়া, যদিও সে সময় তা প্রত্যাখ্যান করেছিল কিয়েভ। অনিক রহমান, যমুনা নিউজ। বিতর্ক পেরিয়ে অবশেষে এলো ফিফার আনুষ্ঠানিক ঘোষণা। সৌদি আরবে বসতে যাচ্ছে 2034 ফিফা বিশ্বকাপের আসর। মানবাধিকার লঙ্ঘনের মতো স্পর্শকাতর বিষয়ে অভিযোগ উঠলেও অবশ্য দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজনের স্বীকৃতি পেল মধ্যপ্রাচ্যের দেশটি। এদিকে একই অনুষ্ঠানে ঘোষণা করা হয় 2030 বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোর নাম।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের কাছে 2-0 গোলে হেরেছে সিটিজেনরা। আর এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার আশা জোরালো করেছে ইতালিয়ান ক্লাবটি। অন্য ম্যাচে সহজ জয় পেয়েছে আর্সেনাল। বুকায়ো সাকার জোড়া গোলে মোনাকো থেকে 3-0 গোলে হারিয়েছে গানাররা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলে হারিয়েছে বার্সেলোনা। দুইবার পিছিয়ে পড়ে দারুণভাবে ফিরে এসেও হয়নি স্বাগতিকদের রক্ষা। দুপুরের বাংলাদেশে বিরতির প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি দর্শক। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।